16 নম্বর প্রশ্ন, স্মৃতিকথা কিভাবে দেশভাগের ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? দেশভাগের সময় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয়েছিলেন তাদের অনেকের স্মৃতিকথামূলক গ্রন্থের মাধ্যমে আমরা দেশভাগ সম্পর্কে অনেক তথ্য পাই এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত তথ্যের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তাই এই স্মৃতিকথামূলক গ্রন্থগুলিকে দেশভাগের ইতিহাস রচনার ক্ষেত্রে সহজেই ব্যবহার করা যেতে পারে। যেমন হিরণময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তু বা জ্যোতির্ময়ী দেবীর এপারে গঙ্গা ওপারে গঙ্গা প্রভৃতি গ্রন্থ থেকে দেশভাগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। 17 নম্বর প্রশ্ন, দিল্লি চুক্তির প্রতিবাদে কারা নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন? 1950 সালের 17 এপ্রিল নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তাবলী সম্পর্কে সন্তুষ্ট না হওয়ায় ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ডাক্তার ক্ষিতীশচন্দ্র নিয়োগী নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 18 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। 19 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু কারা? উদ্বাস্তু হলো এমন একজন ব্যক্তি যিনি নিপীড়ন, যুদ্ধ বা সহিংসতার কারণে তার নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছে। জাতি, ধর্ম, জাতীয়তাবাদ, রাজনৈতিক মতামত প্রভৃতি কারণে একজন শরণার্থীর নিজের দেশে অত্যাচারিত বা প্রাণ হারানোর ভয় থাকে। যুদ্ধ এবং জাতি, উপজাতি বা ধর্মীয় হিংসা মানুষের দেশ ছাড়ার প্রধান কারণ। 20 নম্বর প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন? স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হন। তিনি ভারতের ইউনিয়নে 565টি দেশীয় রাজ্য যোগদানের ব্যাপারে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। বলে বলে কৌশলে বা প্রয়োজন মতো কঠোর হয়ে তিনি দেশীয় রাজ্যগুলির সংযুক্তি ঘটিয়েছিলেন। তার এই প্রবল ব্যক্তিত্ব ও কঠোর মনোভাবের কারণে তাকে ভারতের লৌহ মানব বলা হয়। 21 নম্বর প্রশ্ন, 1950 সালের 26শে জানুয়ারি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? ভারত স্বাধীনতা লাভের পর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি ভারতের সংবিধান রচনার কাজ শুরু করে। অবশেষে 1950 সালের 26শে নভেম্বর এই সংবিধান রচনার কাজ শেষ হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হয়। ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। এই কারণে 1950 সালের 26শে জানুয়ারি দিনটি অতি গুরুত্বপূর্ণ। 22 নম্বর প্রশ্ন, পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? 1947 সালে ভারতের স্বাধীনতা লাভ এবং একই সাথে দেশভাগের কারণে ভারতে আগত বিপুল শরণার্থীদের কারণে ভারত চরম সংকটের সম্মুখীন হয়। এই বিপুল পরিমাণ শরণার্থীদের খাদ্য, বাসস্থানের ব্যবস্থা করা তৎকালীন সরকারের কাছে একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। ফলে পরবর্তী 5 বছর এই শরণার্থীদের পুনর্বাসনই সরকারের কাছে মূল বিষয় হয়ে দাঁড়ায়। তাই 1947 থেকে 52 এই 5 বছরকে পুনর্বাসনের যুগ বলে উল্লেখ করা হয়। 23 নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় কবে পৃথক হয়? 2000 সালের 1 নভেম্বর মধ্যপ্রদেশ থেকে বিচ্ছিন্ন করে ছত্তিশগড় রাজ্যটি তৈরি করা হয়। প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এই অঞ্চলটি ছিল ব্যাপকভাবে অনুন্নত। তাই উন্নয়নের লক্ষ্যকেই সামনে রেখে এই অঞ্চলটিকে বিচ্ছিন্ন করে আলাদা রাজ্যের রূপ দেওয়া হয়েছিল। এছাড়া আরও উল্লেখ করা যায়, যেমন 2014 সালে অন্ধ্রপ্রদেশকে বিভাজিত করে ভারতের 29তম রাজ্য তেলেঙ্গানা আত্মপ্রকাশ করে এবং 2019 সালের 6 অক্টোবর ভারতের জম্মু কাশ্মীরকে বিভাজিত করে জম্মু কাশ্মীর এবং লাদাখ নামে দুটি অঞ্চলে ভাগ করা হয়। 24 নম্বর প্রশ্ন, আধারমাণিক গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে হর্ষ দত্ত। 25 নম্বর প্রশ্ন, বৃহত্তম গণপরিজন কি? 1947 সালে দেশ বিভাগের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে যে বৃহৎ পরিযান সংঘটিত হয়েছিল তাকে বৃহত্তম গণপরিযান বলা যেতে পারে। এই সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান থেকে প্রচুর হিন্দু মানুষ যেমন ভারতে এসেছিল, তেমনি ভারত থেকে বহু মুসলিম ধর্মের মানুষ পাকিস্তানে চলে গিয়েছিল। দেশভাগের সঙ্গে সঙ্গে প্রায় 1 কোটি মানুষকে দেশ ত্যাগ করে উদ্বাস্তু বা বাস্তুহারা হতে হয়। পরবর্তীকালে আরো বহু মানুষ দেশ ত্যাগ করে। পায়ে হেঁটে, নদীপথে, গরুর গাড়িতে বা ট্রেনে দেশ ত্যাগ করার সময় পথেই মারা যায় কয়েক লক্ষ মানুষ।
এই বিপুল সংখ্যক মানুষের দেশান্তরের ঘটনা বৃহত্তম গণপরিযার নামে পরিচিত। ২৬ নম্বর প্রশ্ন, কবে বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়? ২১শে ফেব্রুয়ারি দিনটিকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো কর্তৃক এই পালনের কথা প্রথম ঘোষণা করা হয়। ১৯৫২ সালে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের বহু ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ তাদের উপর জোর করে উর্দু চাপিয়ে দেওয়ার প্রতিবাদে এবং বাংলা ভাষার স্বীকৃতি দাবিতে গণ আন্দোলন গড়ে তুলেছিল। এই সময় ২১শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে বহু আন্দোলনকারী প্রাণ হারিয়েছিল। সেই ঘটনার কথা মাথায় রেখে এবং মাতৃভাষার গুরুত্ব অনুধাবন করে ইউনেস্কো এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। ২৭ নম্বর প্রশ্ন, জুনাগড় কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? জুনাগড় রাজ্যের নবাব ছিলেন মুসলিম, কিন্তু সেখানকার ৮০% মানুষ ছিল হিন্দু। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট নবাব পাকিস্তানে যোগ দেওয়ার কথা ঘোষণা করলে সারা রাজ্যে প্রবল গণবিক্ষোভ দেখা যায়। কাথিয়াবাড়ের অন্যান্য রাজ্যগুলি যারা ইতিমধ্যে ভারত ইউনিয়নে যোগ দিয়েছিল তারা ভারত সরকারের হস্তক্ষেপ প্রার্থনা করে। নবাব করাচিতে পলায়ন করেন। সর্দার প্যাটেলের নির্দেশে ভারতীয় সেনাবাহিনী জুনাগড়ে প্রবেশ করে। ১৯৪৮ সালের ২০ জানুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। উক্ত গণভোটে সেই রাজ্যের বেশিরভাগ মানুষ ভারতে যোগদানের পক্ষে মতামত দেয়। ১৯৪৯ সালের জানুয়ারি মাসে রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়। ২৮ নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ৩০ নম্বর প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম কি ধরনের সাহিত্য? উত্তর হবে ছেড়ে আসা গ্রাম একটি স্মৃতিকথামূলক গ্রন্থ। ৩০ নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে? ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থিত দেশীয় রাজ্যগুলি ভারতীয় ইউনিয়নে যুক্ত হলেও তখন বেশ কিছু ফরাসি ও পর্তুগিজ উপনিবেশ ভারতে ছিল। ভারতের স্বাধীনতা অর্জনের পর ফরাসি সরকার শান্তিপূর্ণভাবে এই উপনিবেশগুলো ভারতে ফিরিয়ে দেয়। অপরপক্ষে পর্তুগাল তাদের উপনিবেশগুলি ত্যাগ করতে রাজি ছিল না। ১৯৫৪ খ্রিস্টাব্দের জুলাই আগস্ট মাসে দাদরা ও নগর হাভেলির জাতীয়তাবাদীরা এই স্থান দুটির থেকে পর্তুগিজ শাসনের অবসান ঘটাতে সক্ষম হন। গোয়া, দমন, দিউ প্রভৃতি স্থানে গণ আন্দোলন দেখা দেয়। অবশেষে ১৯৬১ সালে ১৮-১৯ ডিসেম্বর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে।